আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি নেমে আসবে ৮% বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির আহ্বান। কালুরঘাটে সেতু নির্মাণে ৮১ কোটি ৪৯ লাখ ডলারের ঋণ চুক্তি সই। শ্রম খাতে $২.৫ কোটি অর্থায়ন করবে ইউরোপের ৩ দেশ। চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে বসল কূটনীতিকদের মিলন মেলা। বিদেশে রপ্তানির সম্ভাবনা তুলে ধরলেন কৃষিমন্ত্রী। সন্তুষ্ট রাষ্ট্রদূতরা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 2024-25 অর্থ বছরে মূল্যস্ফীতি ৮% নেমে আসবে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট এমইআই আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তথ্য জানানো হয়। এমইআই জানায়, আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 0.1% কমে 5.7% নেমে আসবে। আর ক্রলিং পেগ পদ্ধতির কারণে দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। করোনা পরবর্তী সময়ে দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় দ্বিগুণ হয়েছে দাবি এমইআইয়ের। এ সময় সরকারকে অপ্রয়োজনীয় প্রকল্প হাতে না নেওয়ার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। পাশাপাশি দেশের অর্থনীতি শক্তিশালী করতে এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির আহ্বান জানান তিনি। বৈঠকে ক্যাশলেস লেনদেনে জোর দেওয়ার তাগিদ দেন আলোচকরা। I will ask all the banks to really move faster into this small economic loan system, so that we really get our the platform stronger. So then the economy will also get stronger. কর্ণফুলী নদীর কালুরঘাট পয়েন্টে রেল কাম সড়ক সেতু নির্মাণে এক্সিম ব্যাংক অফ কোরিয়ার সাথে ৮১ কোটি ৪৯ লাখ ডলারের ঋণ চুক্তি সই করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরটি। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে ইআরটি সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৪ সাল থেকে ২০৩০ সাল। তবে কোরিয়ান এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও সিইও ইউন হি সুং জানিয়েছেন, ২০২৭ সাল নাগাদ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য থাকবে তাদের। একনেকে অনুমোদনের পর চলতি অর্থ বছরে প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। অনুষ্ঠানে কোরিয়াকে উন্নয়ন অংশীদার হিসেবে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী এইচ মাহমুদ আলী বলেন, এই সেতু বাস্তবায়নের ফলে যানজট কমে আসবে, আঞ্চলিক বাণিজ্যে গতি বাড়বে। এ সময় দক্ষ জনশক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন সহ অবকাঠামো খাতে কোরিয়াকে সুনির্দিষ্ট বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী। এই সময় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই। আমরা খুবই আনন্দিত এবং রিপাবলিক অফ কোরিয়া যেভাবে এগিয়ে এসছে এই 5 বছরের তারা অনেক প্রজেক্টে সাহায্য করবে। এর মানে হলো যে আরেকটা আমরা পেলাম লাইন। আর রিজার্ভ নিয়ে চিন্তা করছেন কেন? আর চিন্তা আছে? সব প্রজেক্ট তো সময় মতো হয় না। এক একটা দেশের সাথে কাজ এক এক রকম, তাদের কাজের ধরনও এক এক রকম। এই অর্থ বছরে আমরা কাজ করতে পারবো, অসুবিধা নেই। বাংলাদেশের শ্রম খাত সংস্কারে আগামী 4 বছরে $2.47 কোটি মার্কিন ডলারের অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়নের আওতাভুক্ত 3 দেশ। অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নে এই অর্থ দেবে তারা। টিম ইউরোপ ইনিশিয়েটিভের আওতায় এই প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এই প্রকল্পের উদ্বোধন করে। অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের মাধ্যমে সংস্কার, সুশাসন, মৌলিক নীতি ও কর্মক্ষেত্রে শ্রমিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা হবে, যা 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের সুস্বাদু আম বিভিন্ন দেশের রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে বসল কূটনীতিকদের মিলন মেলা। কৃষি মন্ত্রণালয়ের আমন্ত্রণে নাচলে আম বাগান পরিদর্শন করেন 13 দেশের রাষ্ট্রদূত। এর অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলার নাচল উপজেলার কসবা ইউনিয়নের কেনবোনা গ্রামে রফিকের আম বাগান পরিদর্শন করেন। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদের নেতৃত্বে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ব্রুনাই, দারুসালাম, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মিয়ানমার ও লিবিয়ার রাষ্ট্রদূতরা এতে
অংশ নেন। এছাড়া বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের কান্ট্রি ডিরেক্টর সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশ প্রতিনিধিরা সেখানে যান। হাই কমিশন বা অ্যাম্বাসেডর হিসেবে যারা কাজ করতেছেন তাদেরকে নিয়ে এখানে আসা হয়েছে। অনুসন্ধান আমরা না করে তারা তাদের দেশের প্রতিনিধি যারা আছেন, রাষ্ট্রদূত যারা আছেন, তারাই তাদের দেশকে উৎসাহিত করবেন যে বাংলাদেশে তোমরা এই ফল নিয়ে যাও, এটা খুবই সুস্বাদু। This is the first time I visited so huge mango garden. We are trying our best to contribute to the food security and the food safety. 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট গণমুখী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারলে এই বাজেট মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে বলে মন্তব্য করেছেন বরিশাল 1 আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি সংসদ সদস্যদের গাড়ি ট্যাক্স ফ্রি করার প্রস্তাব করেন। সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত বাজেট আলোচনায় বলেন, বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জের মধ্যে থেকেও প্রস্তাবিত বাজেট সফল হবে। সংসদ সদস্যরা আরও বলেন, বর্তমানে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ $22 বিলিয়ন। এই হার ঠিক রাখতে বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে হবে। এক্ষেত্রে 12,000 কোটি টাকা প্রশিক্ষণের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করেন সংসদ সদস্যরা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতির, ফিরছে আরো খবর নিয়ে সাথে। আর বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের পুঁজিবাজারের সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব মূল্য সূচকই বেড়েছে, পাশাপাশি বেড়েছে শেয়ারের হাত বদলের পরিমাণও। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 52.68 পয়েন্ট বেড়ে 5,355 পয়েন্টে অবস্থান নিয়েছে। ঊর্ধ্বমুখী ছিল অপর দুই সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে 705.83 লাখ টাকা শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় 100 কোটি টাকা বেশি। এদিন লেনদেন অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 246টি শেয়ারের দাম বেড়েছে, কমেছে 99টির, আর অপরিবর্তিত ছিল বাকি 56টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক বৃহস্পতিবার 163 পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে প্রায় 116 কোটি টাকার শেয়ার। অপুষ্টি মোকাবেলা এবং উন্নত পুষ্টি কার্যক্রমে মাইল ফলক অর্জন করেছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রাজধানীর একটি হোটেলে কেয়ার বাংলাদেশের নেতৃত্বে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকামস প্রকল্পের সাফল্য উদযাপন বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। অনুষ্ঠানে রংপুর ও নীলফামারী জেলার 5 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী ও স্তনদানকারী নারী এবং কিশোরী মেয়েদের মধ্যে অপুষ্টি মোকাবেলায় প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের অঙ্গীকার এবং জাতীয় এসডিজি যোগাযোগ কৌশল ও পরিকল্পনা এ অঙ্গীকারের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার দুপুরে রাজধানী গুলশানে একটি হোটেলে ইউনাইটেড ইন প্রোগ্রেস শেয়ারিং ন্যাশনাল এসডিজিএস কমিউনিকেশন স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান 2024-30 শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয়ের সহযোগিতায় প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক ইউনিটে অনুষ্ঠান আয়োজন করে। বাংলাদেশে গ্রিন ডেইরি পার্টনারশিপ ইন বাংলাদেশ ক্রিয়েটিং ও সাস্টেইনেবল অ্যান্ড প্রোডাক্টিভ ডেইরি ভ্যালু চেইন ইন সাউথ ওয়েস্ট বাংলাদেশ শীর্ষক এক দুগ্ধ প্রকল্পে প্রায় 25.4 কোটি টাকা অর্থায়ন করেছে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ডানিটা গ্রিন বিজনেস পার্টনারশিপ। বৃহস্পতিবার ঢাকার এই প্রকল্পের উদ্বোধন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিয়েট নেটওয়ার্ক এশিয়ার পরিচালনায় প্রকল্পটির প্রধান বাণিজ্যিক সহযোগী হিসেবে আছে প্রাণ ডেইরি। এছাড়া সহযোগীদের দায়িত্বে আছে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড, ইন্টিগ্রেটেড ডেইরি রিসার্চ নেটওয়ার্ক, IDRN, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেগেস ইনোভেশন ও ডেনমার্ক এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কাউন্সিল।
2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে লুব্রিক্যান্ট আমদানিতে অতিরিক্ত শুল্ক নির্ধারণ করায় বছরে 3,800 কোটি টাকা পাচার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে লুব্রিক্যান্ট ইম্পোর্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আর তাই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি টন লুব্রিক্যান্ট আমদানিতে শুল্কায়ন মূল্য $2,000 নির্ধারণের দাবি সংগঠনটির। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ জামশের আলী বলেন, 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে প্রতি টন ফিনিশ লুব্রিক্যান্টের ন্যূনতম শুল্কায়ন মূল্য ধরা হয়েছে মিনারেলের ক্ষেত্রে $3,000 এবং প্রতি টন সিনথেটিক লুব্রিক্যান্ট অয়েল $5,000। এবারে জনপদ শিল্প বাণিজ্যের খবর। নির্দিষ্ট সময়ে শেষ হচ্ছে না হাটি কুমরুল এলেঙ্গা রংপুর মহাসড়কের কাজ। প্রকল্প পরিচালকের দাবি, এখন পর্যন্ত কাজের অগ্রগতি 77%। যদিও 190.4 কিলোমিটার নির্মাণাধীন সড়কের বিভিন্ন স্থানে 21টি আন্ডারপাস যান চলাচলের জন্য খুলে দেয়, এরই মধ্যে উপকার পেতে শুরু করেছে ওই সড়ক ব্যবহারকারীরা। সংশ্লিষ্টরা বলছেন, উত্তরের পথে অতি গুরুত্বপূর্ণ সড়কটির কাজ শেষ হলে ওই অঞ্চলের সড়ক যোগাযোগের যুক্ত হবে নতুন মাত্রা। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরা আব্দুল সালাম বাবুর বিস্তারিত। প্রশস্ত মহাসড়ক, রেলওয়ে আন্ডারপাস দিয়ে যাচ্ছে ট্রেন, আর উপর দিয়ে ছুটে চলেছে যানবাহন, যাতে কিছুটা বদলেছে সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর সহ দেশের উত্তর পথের সাথে চিরচেনা যানজটের চিত্র। ফোর লাইনের কাজ খুবই ধীর গতিতে হচ্ছে, এখনো তো ঢাকা পর্যন্ত কমপ্লিট হয় নাই। উপর দিয়ে গাড়ি চলতেছে, তারপরে আপনি যানজট অনেকটা কম আগের চেয়ে। প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন পয়েন্টে কাজ শেষ হওয়ায় এরই মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বিশেষ করে বগুড়া অংশে 65 কিলোমিটার সড়ক উন্নয়ন সহ কাজের অগ্রগতি প্রায় 90%। প্রকল্প পরিচালক বলছেন, পুরো কাজ শেষ হতে সময় লাগবে আরো কিছুটা। 190 কিলোমিটারের মধ্যে অলরেডি আপনি 160 কিলোমিটারের 4 লেন সুবিধা পাচ্ছেন, 4 লেন সুবিধা। আর বাকি যে 30 কিলোমিটার এইটাও 4 লেন সুবিধা আপনি এই বছরের মধ্যে পেয়ে যাবেন। কিছু টুকটাক পকেট ওয়ার্ক যেমন গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, হাটিকামরুল এইগুলি রয়ে যাবে, সেটা আমরা 2025 শেষ করব। 2019 মার্চে সাসেক প্রকল্প 2 এর আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া হয়ে রংপুর পর্যন্ত 190.4 কিলোমিটার মহাসড়ক প্রকল্পের কাজ শুরু হয়, যেখানে 6টি ফ্লাইওভার, 35টি সেতু, 2টি রেল ওভারপাস, 39টি আন্ডারপাস, 180টি কালভার্ট এবং পথচারী পারাপারের জন্য 11টি পথচারী সেতু নির্মাণ করা হয়। 70 কিলোমিটার কংক্রিট পেভমেন্ট আরসিসি এবং 120 কিলোমিটার বিটুমিন কার্পেটিং রাস্তা নির্মাণ কাজও শেষ হওয়ার পথে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, 16,662 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে রাজধানী সহ সারা দেশের সাথে উত্তরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস এখনকার মতো আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।